প্রিয় দর্শক, ইউএসএ নিউজ অনলাইন.কম এর নিয়মিত আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জার্নাল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত সেলিম। আজ ইউএসএ নিউজ অনলাইন জার্নালের 419তম পর্ব। এই পর্ব অতিথি যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ, সেন্ট জর্জ ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর, কোনি আইল্যান্ড হসপিটালের পিডিয়াট্রিক্স বিভাগের অ্যাটেন্ডিং ফিজিশিয়ান ডাক্তার মাকসুদ চৌধুরী, এমডি। মাকসুদ, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। দর্শক, মাকসুদ চৌধুরী যুক্তরাষ্ট্র অত্যন্ত অভিজ্ঞ ডাক্তার, শিশু রোগ বিশেষজ্ঞ এবং তার একটি সংগঠন রয়েছে, সে পিডসাই গ্লোবাল হেলথ তিনি সভাপতি এবং দেশেও তিনি বাংলাদেশেও কাজ করছেন। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, করোনাকালে শিশুদের যে রোগ, করোনায় কতটুকু আক্রান্ত হচ্ছে বা এমনও শোনা গেছে যে করোনা সদৃশ একটি রোগের প্রাদুর্ভাব ঘটেছে, এই বিষয়টি আমরা জানবো এবং এই শিশু রোগের এই সময়টা কি সেবা দেওয়া হচ্ছে অন্য সময়ের তুলনায়, এই বিষয়গুলো আমরা জানবো। প্রথমে মাকসুদ ভাই যদি বলেন, এবার করোনা যুক্তরাষ্ট্রের মধ্যে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্র এবং সবচেয়ে বেশি মারা গেছেন, আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নিউ ইয়র্কে আরো বেশি। নিউ ইয়র্ক হলো বিশ্বের সবচেয়ে বেশি, যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক আক্রান্ত এবং মৃত্যুবরণকারীর সংখ্যা। এই অবস্থা শিশুদের কি অবস্থা দিয়ে শুরু করেন? আজকের ডেটাতে বোঝাচ্ছে যে এই আমেরিকাতে এই পর্যন্ত 1 লাখ লোক মারা গেছে। জি। তো এর মধ্যে বাচ্চাদের, লাকিলি বাচ্চাদের সংখ্যা অনেক কম। এটার কারণটা হলো বাচ্চাদের অসুস্থতা অ্যাডাল্টের মতো হচ্ছে না, তাদের আন্ডারলাইন ডিজিজটা খুব কম। তার মধ্যে ওদের এই যেরকম ভাবে অ্যাডাল্টরা অসুস্থ হয় সেরকম ওরা হচ্ছে না। তো তারপরেও বাচ্চারা অসুস্থ হচ্ছে, করোনা ভাইরাসে ওরা ইনফেক্টেড হচ্ছে। 91% of the cases they are মানে মাইল্ড সিম্পটম, হয়তো বোঝা যায় না, সর্দি একটু কাশি একটু হলো তারপর ভালো হয়ে যাচ্ছে। আর 9% কেসেস হলো মাইল্ড থেকে মডারেট একটু ডিজিজ হচ্ছে, তারা হয়তো নিডস হসপিটাল। আর 1% সিভিয়ার কেস হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি, যেটা আমরা লিটারেচারে এবং যেখানে দেখছি। তো বাচ্চাদের প্রেজেন্টেশন হলো কমনলি হয় কি, ফিভার, জ্বর হচ্ছে, বমি, পেটের ব্যথা হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, এন্ড এইটা হলো কমন প্রেজেন্টেশন। এন্ড তারপর ভালো হয়ে যাচ্ছে, অথবা অনেক বাচ্চা আছে কোনো সিমটমই হচ্ছে না, অ্যাক্টিভিটি বা দে আর ক্যারিং দ্য জ্বর। আরেকটা গ্রুপ আছে বাচ্চা আর একটু সিভিয়ারলি হচ্ছে, যাদের হচ্ছে এইটাই হলো 1% অফ দ্য কেসেস। ইউএসএ তে এই পর্যন্ত 140 কেস আমরা পাচ্ছি। সেটাকে বলা হচ্ছে কাওয়াসাকি লাইক ডিজিজ। কাওয়াসাকিটা হলো একটা যেটা 1980-তে ডায়াগনোস হয়েছে জাপানে। মেইন সিমটমটা হলো মানুষের ব্লাড ভেসেলটাকে ইনফ্লেম করে ইনভলভ করে। তো এবং তাদের প্রেজেন্টেশন হলো স্কিন র্যাশ, পায়ের মধ্যে স্কিনের চামড়াগুলো উঠে যায়, তারপর জ্বর থাকে 4 থেকে 5 দিনের উপরে, আর ওদের এই জিহ্বাটা লাল হয়ে যায়, লিপগুলি ফুলে যায়, এই ধরনের মানে। প্লাস ওদের হার্টের উপর এফেক্ট করে, হার্টের ভেসেলগুলিকে ইনফ্লেম করে হার্ট অ্যাটাক করে অনেক সময়। এই যে কাওয়াসাকি ডিজিজ, এটাকে বলে আমরা টিপিক্যাল কাওয়াসাকি ডিজিজ। নর্মালি এটা স্টার্ট হয়, এইজ হলো টিপিক্যাল যেটা আমরা বলি সেটা হলো 6 মাস থেকে 5 বছর পর্যন্ত। আর অ্যাটিপিক্যাল যেটা অন্য বড় বয়সে হইতে পারে, সাথে হয়তো অল সিমটম নাও থাকতে পারে। তো দেখা যাচ্ছে ইউরোপে এন্ড ইউএসএ হঠাৎ করে দেখা গেল যে কিছু কিছু করোনা ভাইরাস পেশেন্ট বাচ্চা যে স্কিনের র্যাশ নিয়ে আসতেছে এবং দেখতে মনে হচ্ছে সেই কাওয়াসাকি ডিজিজের মতো। তো এই করোনা ভাইরাসটা করে কি, যখন অ্যাটাক করে মানুষের শরীরে, তারা একটা টক্সিক ম্যাটেরিয়াল বাইর করে, সেটা করে সাইটোকাইন। এই টক্সিক ম্যাটেরিয়াল যদি বডির মধ্যে চারদিকে ছড়ায় যায়, তারা ব্লাড ভেসেলটাকে ইনফ্লেম করে, হার্টকে ইনফ্লেম করে, হার্টের মাসেলকে ড্যামেজ করে দেয়, অন্যান্য অর্গানদেরকেও ড্যামেজ করে, কলন, স্টোমাক। তখনই ওদের ডায়রিয়া, ভমিটিং যখন কলনে হয়, কিডনিটা শাট ডাউন হয়ে যায়, যখন হয়তো কোনো অক্সিজেন কমে যায়,
হার্টে অনেকভাবে হার্টের ডাইরেক্ট হার্ট মাসেলটাকে শেষ করে, অথবা ওই যে ব্লাড ভেসেল দিয়ে ড্যামেজ করে হার্ট অ্যাটাক করে। সো যদিও বলছে এটা কাওয়াসাকিটা ওইরকমই ডিজিজ, আবার অনেকে বলতেছে এটা টক্সিক শক সিনড্রোম, হয়তো আপনারা শুনে থাকছেন বলে আরেকটা কথা বলে। টক্সিক সিনড্রোম মানে এটা মানুষের বডিতে যখন ইনফেকশন হয়, হয়তো ভাইরাসের জন্য হতে পারে অথবা ব্যাকটেরিয়ার জন্য হতে পারে। তো ব্যাকটেরিয়া মানে যখন স্কিনে ইনফেকশন, ব্যাকটেরিয়াটা না হলে স্ট্যাফ অর স্ট্রেপ্টোকক্কাল ব্যাকটেরিয়া, ওই ব্যাকটেরিয়া যখন মানুষের ইনফেকশন করে তখন একটা টক্সিন, একই রকম একটা টক্সিন বাইর করে। সেই টক্সিনে বডিতে ভেসেল ড্যামেজ করে, টক্সিক লাইক সিনড্রোম বলে। তো এই দুইটার মতোই এই ডিজিজটা মনে করছে, কিন্তু দেখাচ্ছে অনেক স্টাডি করছে এবং আমাদের সিডিসি আর ইউকে রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান, ওরা আলটিমেটলি ডায়াগনোসিস ইটস নট দিস, ইটস ভেরি সিমিলার বাট ইটস লিটল বিট মোর দেন দ্যাট। তো এটা এখন বলতে যাচ্ছে এনি পারসন বিলো 21 ইয়ার্স অফ এজ যদি জ্বর 24 ঘন্টা থেকে বেশি থাকে, আরো দুইটা অর্গান যদি ইনভলভ হয়, দুইটা অর্গান বলতে স্কিনে মাত্র র্যাশ হয়, যদি স্কিনে র্যাশ হয়, অথবা হার্টের কোনো প্রবলেম থাকে, অথবা ডায়রিয়া হচ্ছে, তাহলে বলা হচ্ছে যে মোস্ট প্রবাবলি এটার নাম দিছে মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোম, এটা নাম মিস্ক বলে। আর ইউকে ওরা নাম দিছে PMIS, মানে পিডিয়াট্রিক মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোম, বেসিক্যালি দ্য সেম থিং। সো এইটার মেইন, তো এখন এই যে ডিজিজটা আসছে, কিন্তু এটার আর্লি ট্রিটমেন্ট করলে, আর্লি যদি আমরা রিকগনাইজ করতে পারি, চান্স অফ সার্ভাইভাল ইজ ভেরি হাই। তো হোয়াট ইজ দ্যাট? যখন ধরেন আমরা এখানে আর বাংলাদেশের কথাই বলি, যেখানে আমাদের ফিজিশিয়ান কম, এক্সপার্ট পিপল নাই, ওইসব ক্ষেত্রেও কিন্তু এটা অরিড হওয়ার কিছু নাই। প্যারেন্টসকেও আমরা বলি অরিড হওয়ার কিছু নাই। যখন আপনারা এরকম সিমটম দেখেন, স্কিনে র্যাশ হচ্ছে, সর্দি আছে, জ্বর আছে, 2 দিন ধরে জ্বর আছে, ডায়রিয়া হচ্ছে, ইমিডিয়েটলি আপনি ডাক্তারের পরামর্শ নেন। আমি ডক্টরদেরকে বলবো, বাংলাদেশের ডক্টরদেরকে বলবো, ফার্স্ট থিং হলো যে যখন আপনি এরকম কেস পান, মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট ইভ্যালুয়েশন করা, যে দেখবেন যে এই বাচ্চাটা যে হয়েছে এটা স্টেবল কিনা ওর আনস্টেবল। স্টেবল বলতে আমরা দেখবো ওর অ্যাক্টিভিটিস কেমন, ওর কোনো ব্রিদিং এর কোনো প্রবলেম হচ্ছে কিনা, ওর ব্লাড প্রেশার ঠিক আছে কিনা, অক্সিজেন স্যাচুরেশন, পালস অক্সিজেন, আমরা অক্সিজেনটা দেখলাম। যদি কোনো ঠিক থাকে তাহলে আমরা বলবো যে ক্লোজ মনিটরিং করবেন, সাপোর্টিভ কেয়ার বলতে হচ্ছে, বা হসপিটালে নেওয়া দরকার নাই, মা বাবাকে ট্রেনিং দেন, বাচ্চাদেরকে প্ল্যান্টি লিকুইড যেন খায়, জ্বরের ওষুধ যেন দেওয়া হয় ঠিক মতো, আইসোলেট করে রাখেন, অন্যান্য লোকজনদের সাথে যেন মিশতে না পারে, অন্যদেরকে না এফেক্ট না করে। সো এটা কোনো ব্রিদিং এর প্রবলেম হচ্ছে কিনা, কোনো অ্যাক্টিভিটিস কমে যাচ্ছে কিনা, ড্রাউজি হচ্ছে কিনা, শ্বাস, এইগুলি মনিটর করবেন। আর সাথে সাথে তার জ্বরের জন্য মেডিসিন দেওয়া, লিকুইড ইনটেক করা, আর ক্যালোরি মেনটেন করতে হবে যেন নিউট্রিশনটা ঠিক থাকে। তো দেখা গেছে এগুলি উইদিন 2 উইকস এর মধ্যে দে ডু ওয়েল। 3 থেকে 4 দিন পরে জ্বর কমে যায়, আস্তে আস্তে তারা রিকভার করে। ওই যে 1% কেজি যদি ওটা প্রথমেই দেখলেন যে ব্লাড প্রেশারটা কমে গেছে, অথবা তার অক্সিজেন স্যাচুরেশনটা 90 এর নিচে চলে আসছে, বাচ্চাটা শ্বাসকষ্ট হচ্ছে, এই ধরনের যদি আপনারা দেখেন, এইটাকে বাসায় ট্রিট করা খুব ডিফিকাল্ট, ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যাওয়া উচিত। হসপিটালে গেলে ডক্টর দেখলো, দেখে তাকে ইভ্যালুয়েশন করা দরকার, তার কোনো নিউমোনিয়া হয়েছে কিনা এক্সরে করে দেখা, ব্লাড টেস্টগুলি করে দেখা, অক্সিজেন স্যাচুরেশন দেখা, ওগুলো যদি ঠিক থাকে, তার যদি অক্সিজেন লাগে অক্সিজেন দিয়ে, একটু ফ্লুইড দিয়ে ওই হসপিটালে অনেক সময় সাপোর্ট দিলে তারা ইমপ্রুভ করে যায়। অনলি ভেরি ফিউ কেসে তাদেরকে আইসিইউতে নিতে হয়, আইসিইউতে নিলে তখন তাদের অক্সিজেন স্যাচুরেশন দিয়ে তাদেরকে ইমপ্রুভ করতে হয়। সো এই হলো বেসিক্যালি পেডিয়াট্রিক পেশেন্টদের। তো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো এই যে একটা পেশেন্ট যখন ডায়াগনোসিস হয় অথবা কোনো সিমটম যদি হয়, আপনারা লুকাবেন না, লুকালে কিন্তু বাচ্চারও ক্ষতি হবে, আপনাদেরও ক্ষতি হবে। এই বাচ্চা যদি সর্দি কাশি অথবা কোভিড লাইক সিমটম যদি মনে করে থাকেন, যদি আপনারা হাইড করেন,
তাহলে হবে কি ওই বাচ্চাটাই তার নানা দাদা যে বয়স্ক লোকজন যারা আছে তাদের কাছে ছড়াই দিবে, ওকে যদি আইসোলেট না করেন। স্কুলে যদি যায় স্কুলে ছড়াই দিবে, ফ্রেন্ডের কাছে ছড়াই দিবে। সেই জন্য আইসোলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর যে বাসায় রেখে যদি ওকে চিকিৎসা করা হয়, ওই সাপোর্টিভ কেয়ার দিলে অনেক সময় ইমপ্রুভ করে যায়। সো আর বাচ্চারা বিশেষ করে এই কোভিড সিন্ড্রোমে ওরা কিন্তু বিশেষ করে 9-10 বছর বয়স, একটু বড় বাচ্চা বেশি যারা 5 বছর যারা বুঝতে পারে, তারা কিন্তু ইমোশনালি প্রবলেম হচ্ছে, তারা ভয় পাচ্ছে, আমি কি মরে যাব। অনেক বাচ্চা এসে বলে am I going to die। এই জিনিসগুলি যখন অ্যাজ এ প্যারেন্ট আপনাদের অ্যাজ এ ফিজিশিয়ান আপনাদের উচিত বাচ্চাদেরকে বোঝানো, রিয়েল ফ্যাক্টটা বোঝানো যে এটা তুমি এরকম অনেকের হচ্ছে বাট ইউ উইল সেভ, এটা কাউন্সিলিং করা। আর আরেকটা জিনিস হলো ওদেরকে যেন বাচ্চারা বিশেষ করে যখন ব্যাড নিউজ দেখে, একটা ওইখানে 100 জন লোক মারা যাচ্ছে, 100 লোক মারা যায়, তখনই তারা ভয় পেয়ে যায়। তো ওইগুলি থেকে যতটুকু পারে মিডিয়া থেকে একটু আননেসেসারি যেসবগুলি স্ক্যারি নিউজ এগুলি যেন যতটুকু না দেখানো, আর প্লাস ওদেরকে বোঝানো কিভাবে করবে, কাশি দিলে কিভাবে টিস্যু ইউজ করবে, আর এইগুলি যে ডেইলি সার্ফেসে হাত না দেওয়া, এইগুলি তো সবাই করছে এখন, সবাই মিডিয়াতে আপনারা শুনতেছেন। আপনারা বারবার যদি বলেন, বাচ্চারা অনেক সময় প্যারেন্টস এর কথা না শুনলেও কিন্তু অনেক সময় টিচার বললে বেশি মানে এটা ফলো করে, ফিজিশিয়ান বললে অনেক বেশি ফলো করে, অথবা তার ফ্রেন্ডরা বললে বেশি ফলো করে। সেই জন্য পুরো কমিউনিটি কিন্তু তাকে অ্যাপ্রোচ করতে হবে যেন ওদেরকে হেলদি রাখার জন্য। লাস্ট থিং হলো যে আমাদের এইটার প্রিভেনশন, আরেকটা প্রিভেনশন আমরা ওয়েট করছি, হোপফুলি আমরা নেক্সট ইয়ারের মধ্যে আমরা ভ্যাকসিন পাবো, ভ্যাকসিন প্রোটেকশন হবে। মাকসুদ ভাই, তো এরকম কোন জটিল রোগ পেয়েছেন, শিশুর এরকম জটিল রোগ হয়েছে এরকম কোন রোগী পেয়েছেন কিনা আপনি বা আপনার? হ্যাঁ, আমি রিসেন্টলি আমাদের হসপিটালে 2টা কেস আসছে। একটা কেস হলো সেই স্প্যানিশ চাইল্ড, 5 বছর বয়স, তার প্রথমে জ্বর হলো, 3 দিন ধরে জ্বর, হঠাৎ করে মা দেখলো যে তার স্কিনে র্যাশ হয়েছে, তো ধরে নিয়েছে যে অ্যালার্জিক র্যাশ। ডক্টরকে কল দিয়েছে, ডক্টর ওকে দিছে অ্যান্টিহিস্টামিন, ওই সিরাপ দিছে, তো মনে হচ্ছে একটু ইমপ্রুভ করতে পারে, আবার র্যাশটা বেড়ে গেছে। তারপর থার্ড ডেতে হঠাৎ করে সে ড্রাউজি ফিল করলো, পরে বাচ্চাটা এটাকে হঠাৎ করে জন্য বেশ সিক মনে হলো, 2বার বমি করলো, করার পরে সেটা তো আমাদের হসপিটাল নিয়ে আসছে। তো হসপিটাল থেকে আমার রেজিডেন্ট কল দিল, যে বলতে দিস চাইল্ড লুকস মি নট নর্মাল, হোয়াট শুড আই ডু। সো ইট ইজ দ্য ফার্স্ট থিং ইউ ডু, the child বাচ্চাটা স্টেবল কিনা, the same thing আমি বলি এ বি সি ইয়ার ওয়ার ঠিক আছে কিনা, ব্রিদিং ঠিক আছে কিনা। শুধু সে দেখলো যে স্টেবল আছে, কিন্তু তার শ্বাসটা নাকি ফাস্ট নিচ্ছিল, অক্সিজেন নাকি অ্যারাউন্ড 90 মতো ছিল, সিচুয়েশন আমরা যেটা বলি। তখন ওরা সাথে এক্সরে করলো, এক্সরে দিয়ে দেখলো তার একটা নিউমোনিয়া আছে। তো আমরা সাথে ওকে হসপিটালে ভর্তি করলাম, করে অবজার্ভ করলাম। থার্ড ডেতে ও আর একটু ডিটেরিয়েট করছে, করার পরে আমরা ওই হার্টের আমরা ইকোকার্ডিওগ্রাম করছি, কার্ডিওলজিস্টের সাথে ইভ্যালুয়েশন করলাম, করে মনে হচ্ছে হার্ট ঠিক আছে, কিন্তু তার জ্বর কমে না, জ্বর কন্টিনিউ ফর 1 উইক। এট দ্যাট সিচুয়েশন আমরা ওই ইনফেকশন ডিজিজ সাথে কমিউনিকেট করলাম। ওরা যেহেতু একটা নিউমোনিয়া আছে, তারা আমরা অ্যান্টিবায়োটিক দেওয়া হলো, আমরা ওকে ইমিউনোগ্লোবুলিন বলে একটা জিনিস আইভিআইজি বলি আমরা, ওইটা স্পেসিফিকলি কাউসেকের জন্য আমরা ইউজ করি। এই বাচ্চাটাকে আমরা ইমিউনোগ্লোবুলিন দেওয়ার পরে ইট রেসপন্ডেড, জ্বরটা কমে গেল, বেটার। তো 1 সপ্তাহ পরে ডিসচার্জ হয়ে বাসা চলে গেছে। পরবর্তী আর কোনো খবর পেয়েছেন কিনা, পরবর্তী আর কোনো সমস্যা হয়েছিল কিনা? না, হি ইজ ফাইন, আমরা মনিটর করছি, আমরা কেস রিপোর্ট করতেছি ইয়েতে, ওই জার্নালে। তো আমরা এটির জন্য আরো রেগুলার মনিটর করছি। আচ্ছা মাকসুদ ভাই, এই যে জ্বরটা নাই, গত 2 সপ্তাহ ধরে বলে তো কোনো জ্বর নেই, মোটামুটি ভালো আছে। আমি টেলিভিজিট করছিলাম, ওর সাথে কথা বলছি, বেড ফাইন। আর আরেকটা শিশুর কথা বললেন যে সেটার কি অবস্থা? আর একটা কিছু যেটা সেটা ওটা ছিল মাইল্ড, হসপিটালে গেছে প্রথমে র্যাশ, একইভাবে প্রেজেন্টেশন, র্যাশ ছিল, ওই সেম জ্বর 3-4 দিন ধরে জ্বর, মা
তো ডক্টরের কাছে যে ডক্টর প্রথমে বলছে তুমি বাসায় রাখো, অবজার্ভ করো। তো কিন্তু মা যখন বেশি স্ক্যারি হয়ে গেল তখন সে হসপিটাল নিয়ে গেছে। হসপিটাল নিয়ে যাওয়ার পরে ওরা এক্সরে করছে, কোভিড টেস্ট করছে, কোভিড টেস্ট ওয়াজ নেগেটিভ। এটা একটা জিনিস বলি, কোভিড টেস্ট কিন্তু ইনিশিয়াল স্টেজে নেগেটিভ হতে পারে। এটা না যে কোভিড টেস্ট হলে যে নেগেটিভ হলে যে ওতে হয়নি তা না। এই জন্য আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জিজ্ঞেস করতে হবে সে কোনো কোভিড পেশেন্টের সাথে এক্সপোজার হয়েছে কিনা। এই বাচ্চাটার তার বিল্ডিং এর তিনজন মারা গেছে অলরেডি, ওদের ফ্যামিলি মেম্বার না, পাশের অ্যাপার্টমেন্টে বিভিন্ন অ্যাপার্টমেন্টে 3 জন মারা গেছে। তো ইট ইজ অবভিয়াস যে ও এক্সপোজ হয়েছে। কমন সোর্স হলো যদিও আপনার অ্যাপার্টমেন্টের বিল্ডিং এ থাকলে আপনি সবাই এলিভেটরে তো একসাথে উঠতেছে, তাই না? ওখান থেকে হয়েছে। আর লট অফ পিপল হলো অ্যাসিমটোমেটিক, তারা কোনো চিন্তা, তারা কিন্তু জার্মটা ক্যারি করে। হ্যাঁ, তো মনে হচ্ছে সে এক্সপোজ হয়েছে, কিন্তু তার টেস্টটা নেগেটিভ ছিল। তারপরেও 3 দিন হসপিটালে ছিল, তার কিন্তু অক্সিজেন দিতে হয়নি, আমরা ফ্লুইড দিয়েছি। তারপরে আস্তে আস্তে সে ইমপ্রুভ করছে, তার এক্সরেটাও নর্মাল ছিল। কেস তো ওটা বাকি আগের কেসটা একটু সিভিয়ার ছিল, সেজন্য আমাদেরকে আইভিআইজি বলে যেতে হয়েছে। এবার ওটা জাস্ট একটা ফ্লুইড আর রেগুলার ট্রিটমেন্টে ইমপ্রুভ করে গেছে। মাকসুদ ভাই, যাদের ধরেন এক রোগটা মানে জীবাণুটা বহন করে কিন্তু তার হয়তো দেখা যায় না সিমটম, এরকম কি ঘটে? বা কোথাও না কোথাও সেটা তার শরীরে বা সে কোথাও এটা সংস্পর্শে গেছিল বা রোগটা তার ভিতরে তাকে হয়তো স্পর্শ করেছে কিন্তু এরকম এফেক্টেড হয় না, এরকম ঘটনা ঘটে কিনা? হ্যাঁ, সেটা খুব কমন। যে দেখবেন যে যারা ইভেন আমাদের এই হোয়াইট হাউসের সেক্রেটারিকে দেখেন, সেক্রেটারি ওই যে প্রেস সেক্রেটারি, সরি এই ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি, শি ইজ অ্যাসিমটোমেটিক, তার কিন্তু টেস্ট করে পজিটিভ হয়েছে, তার কোনো জ্বর নাই, কিচ্ছু নাই, কাশি নাই, ওই সে ক্যারি করছে আর কি, ক্যারি করতে পারে, ক্যারি করে। তার সংস্পর্শে যারা আসে একইভাবে ক্যারি করতে পারে, অথবা এফেক্টেড হয়ে তারা সিমটম দেখা দিতে পারে। তো অনেক সময় মাইল্ড হইতে পারে, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, অথবা কোনো শ্বাসকষ্ট নেই, এমনি আছে উইদিন 2 উইকস এর মধ্যে। নর্মালি এটার একটা লোক যখন এক্সপোজ হয় তার থেকে ওই যে সিমটম গুলো দেখা দিতে সময় লাগে 5 থেকে 7 দিন, ম্যাক্সিমাম হলে 10 দিন। তখনই তারপর জ্বর আসে, জ্বরের পরে গায়ে ব্যথা হয়, উইকনেস লাগে, তারপর অনেকের আবার ব্রিদিং অক্সিজেন অ্যাডাল্টের বিশেষ করে মনে যেন অক্সিজেন লেভেল কমে গেছে, কিন্তু ওরা ব্রিদিং প্রবলেম, এটাকে বলে সাইলেন্ট হাইপক্সিয়া বলা হয়। যে করোনা ভাইরাসটা করে অক্সিজেন যে লাংসে ইয়ে করে এক্সচেঞ্জ করে, ওই পারফিউশন বলি আমরা, এটা কমে যায়, ওরকমে থাকে তার সিমটম। তো অনেকের সিমটম অনেকের সিমটম, কিন্তু সিমটম যাদের হয় সেটা কন্টিনিউ করে 2 to 3 উইকস, তারপর আস্তে আস্তে রিকভার করে। এই সময়টাতে ওই মানে কেয়ার যেটা বলে ফ্লুইড দেওয়া, ইমিউনোলজি যারা বাড়ানোর জন্য ভাইটামিন ডি, জিঙ্ক, এগুলি খেতে বলা হয়। অ্যান্ড লট অফ ফ্লুইডটা বলা হয় যে ঠান্ডা না খেতে, ঠান্ডা হলে থ্রোটের মধ্যে যখন ঠান্ডাটা পরে স্পাজময়েড পেইন হয় খুব, সেই জন্য বলা যায় ওয়ার্ম ওয়াটার, তারপর লেমন ওয়াটার অনেকে বলে, হানি, এগুলি তো খেতে বলে। জিঙ্ক, vitamin D and vitamin C is good for boosting your immunity and exercise. Exercise is important. যখন মাসল উইকনেস হয়ে যায়, তারপর ফ্লুইড লস করে, যখন ইলেকট্রোলাইট লস করে, তারা তখনই হয়, সেই জন্য এক্সারসাইজটা ইম্পর্টেন্ট। আর মাকসুদ, যে যারা যে মা বাবার আক্রান্ত হয়, ছোট শিশু, ধরো দুগ্ধজাত শিশু, তো তাদের কি অবস্থা হয়? এখন আমাদের যেহেতু এটা কেস, এই ডিজিজটা মাত্র 5 মাস, তার মধ্যে আমরা কিছু কেস বিভিন্ন জায়গাতে আমরা দেখতেছি কেস এরকম পেয়েছেন কিনা যে তার মা আক্রান্ত হয়েছে? মা কিন্তু কোভিড পজিটিভ, বাচ্চাটা ডেলিভারি হলো, তো এখানে দেখা গেছে কয়েকটা ইটালিতে কতগুলি কেস দেখছে ওরা, নিউবর্ন বেবি ডেলিভারি হওয়ার পর ওরা টেস্ট করছে, টেস্টটা পজিটিভ, কিন্তু বাচ্চা আদারওয়াইজ ইজ হেলদি, নো প্রবলেম। ওদের ওই আমরা ব্লাড থেকে ইমিউনোগ্লোবিন লেভেল দেখি, ওই একটা বাচ্চা দেখেছে ইমিউনোগ্লোবিন লেভেলও হাই, তার মানে ওর যদি হাই হয়, মানে ইমিউনোগ্লোবিন 2 রকমের, একটা জি আর একটা এম বলি। জি যদি হয় এটা মা থেকে আসছে, আর এম হওয়া মানে এটা তার ইনফেকশন আছে, এখনো ইনফেকশন আছে,
বাচ্চাটা দুইটাই পজিটিভ ছিল, সো দে আর নট শিওর এইটা কি বাচ্চা মার গর্ভ থেকে প্লাসেন্টা থ্রু দিয়ে আসছে নাকি পরে ইনফেকশনটা হয়েছে। তো যদি মা কোনো সময় পজিটিভ হয়, তো দেখা গেছে যে ব্রেস্ট ফিডিং এর মধ্যে কিন্তু ভাইরাসের লোড ইজ ভেরি লো। সেজন্য বলা হচ্ছে যে মাকে মাস্ক পরে ব্রেস্ট ফিড করতে পারে, অথবা মা যদি ভালো মতো নিজেকে ক্লিন করে ব্রেস্টটা সবকিছু ক্লিন করে পাম্প করে বাচ্চাকে দিতে পারে। তাহলে কোনো সংক্রামিত হবে না রাইট, সেই বিষয়টা। মানে ওই মানে ডাইরেক্ট মার সাথে কন্ট্যাক্ট যতটুকু করার অ্যাভয়েড করা আর কি। এমনি কি তাদেরকে তখন শিশুকে আলাদা রাখার ব্যবস্থা করা লাগবে? মাকে আলাদা, বিশেষ করে ফার্স্ট উইকে যদি আলাদা রাখতে পারা হয় এটা বেস্ট। ধরেন সেপারেট রুমে রেখে নার্সিং যদি করে অন্য কেউ ফ্যামিলি মেম্বার, অথবা হসপিটালে, যেহেতু সাধারণত এটা হসপিটাল ডেলিভারি হলে ওরা এরকম ছেড়ে দেয় না, ওরা রেখে দেয় হসপিটালে, 1 সপ্তাহ রেখে দেয় যদি অবজার্ভ করে। তো মাকসুদ এই অবস্থা আইরিস তো এই জন্য ছেড়ে দেয় না। এই অবস্থা এখন করোনা কালে আপনার শিশুদের আগে যেভাবে ট্রিটমেন্ট করতেন এখন কি সেভাবে করছেন নাকি অনেকটা পরিবর্তন হয়ে গেছে? মানে রেগুলার ট্রিটমেন্টের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, রেগুলার ট্রিটমেন্টটা যেটা ছিল আর এখন যেটা প্রবলেমটা হচ্ছে শিশুদের তো ট্রিটমেন্ট বলতে বোঝাচ্ছে আমরা একটা হলো প্রিভেন্টিভ কেয়ার আমরা করি, তো রেগুলার বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া, রুটিন এভরি ইয়ারলি তাদেরকে ফিজিক্যাল দেখে মনিটর করা, এটা ইয়ারলি মনিটরিং যেটা আমরা করি। এইটা যেহেতু একটা ইমার্জেন্সি সিচুয়েশন না, আমরা বলি যে ডু নট গো আউটসাইড দ্য হোম। কারণ হলো আউটসাইডে গেলে দে এক্সপোজ হবে, ওরা হয়তো অ্যাসিমটোমেটিক, বাচ্চারা বললাম যে বাচ্চারা তো মাইল্ড কেজে, তারা হয়তো কিছু হবে না, ফ্যামিলি মেম্বার হয়তো এফেক্টেড হয়ে যাবে। বাসায় যদি কোনো বয়স্ক লোক থাকে অথবা হার্টের রোগী থাকে অথবা ডায়াবেটিক পেশেন্ট থাকে, তাদের এফেক্ট করলে তারা কিন্তু সিরিয়াস হতে পারে। সেই জন্য এই সময় আমরা বলতে চাই স্টে হোম। এই জন্য স্কুল সব বন্ধ, কলেজগুলি বন্ধ, তো রুটিন কেসে আমরা বলতে চাই স্টে হোম। এখন আপাতত অফিসে আসার দরকার নেই, মানে কোনো প্রাইভেট অফিসে গেলেই তো আপনি এক্সপোজ হচ্ছেন, অন্যান্য পেশেন্ট থাকবে, ডাক্তাররা থাকবে, নার্সরা থাকবে। সেই জন্য ইমার্জেন্সি না হলে স্টে হোম। আর আমরা যেসব কেসে ইমার্জেন্সি, বেশি ইমার্জেন্সি, ওগুলো বলছে ইমার্জেন্সি রিয়েল হসপিটাল ইমার্জেন্সি যেতে। প্রাইভেট অফিসে আমরা বলতেছি যে অনলি ওই টেলিভিজিটে আমরা কনসাল্ট করছি। ধর একটা জ্বর আসছে, বলছে কাশি আসছে, তো আমরা টেলিফোনে অ্যাডভাইস করছি, ইলেকট্রনিক্যালি আমরা প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছি, সেভাবে আমরা মনিটর করছি। যদি কোনো বাচ্চা যদি কোভিড পজিটিভ ফ্যামিলি মেম্বার আছে, তাদের বাচ্চা যদি এরকম সিক হয়, তাদেরকে আমরা বলছি তোমরা ক্লোজ মনিটরিং করেন, হাইড্রেশন দেন, ওই যে যা করে ফিভার মেডিসিন দেন, আর বারবার বাচ্চাটাকে অবজার্ভ করেন তার কোনো শ্বাসকষ্ট হচ্ছে কিনা, তার কোনো বিহেভিয়ারে কোনো প্রবলেম দেখছেন কিনা, ইরিটেবল কিনা, তোমার জ্বর কোনো বেশি হচ্ছে কিনা। আবার কল দেন, কল দিলে আমরা ডিসকাস করে যদি মনে করি যে বাচ্চাটাকে বোধহয় বাসা রাখা ঠিক হবে না, তখন বলছি 911 কল করে হসপিটালে নিয়ে যান। এই সময়টা কি ধরনের রোগী বেশি যাচ্ছে শিশুদের মধ্যে, কি ধরনের রোগী বেশি পাচ্ছেন? এই সময় তো আমরা ধরেন এটা হলো সামার টাইম, ইউএসএ তে বাচ্চাদের রোগ খুব কম, ওরা খুব হেলদি থাকে, কারণ এখানে তো ইনফেকশাস ডিজিজ ভেরি ওয়েল কন্ট্রোল। এখানে ভেরি ভাইরাল ইনফেকশন হয় অক্টোবর থেকে মার্চ এপ্রিল পর্যন্ত। এই সময় বাচ্চারা খুব সিক থাকে, জ্বর সর্দি কাশি হয়, ফ্লু লাইক সিমটম হয়। আর আদারওয়াইজ এই সময় তো মোটামুটি ভাবে তারা হেলদি থাকে। আদার রোগ হয় তাদের, মানে ওই অ্যাক্সিডেন্টাল অনেক সময় ইনজুরি হয়, প্লে গ্রাউন্ডে গিয়ে পড়ে গিয়ে ইনজুরি হয়। তারপর অনেকে ধরেন এক্সপোজার হয়ে অ্যাজমা লাইক সিমটম করে, ডাস্ট এক্সপোজার হয়ে, অথবা তাদের পোলেন অ্যালার্জি আছে, তারা অ্যালার্জি রিয়াকশন হয়। আর এমনি নর্মাল ভাইরাল ফিভার হতে পারে। আদারওয়াইজ এই দিস পিরিয়ড ডিসেম্বর এপ্রিল টু অক্টোবর, এই সময় তারা এভারেজ চিলড্রেনরা খুব ভালো তো হেলদি থাকে। কিন্তু অক্টোবর থেকে ফল যখন আরম্ভ হয়, তখন এই বাচ্চাদের আবার সিকনেস আরম্ভ হয়। একটা হয় ফলের জন্য অ্যালার্জি, পোলেন অ্যালার্জি, অ্যাজমা লাইক সিমটম হয়, হ্যাঁ, তারপর ফ্লু সিমটম হয়।
is continue in December, January, up to March, April, then again. ওইটা কি একটা স্টাডি আছে কিনা যে আপনি গত বছর এই সময়ে কিরকম রোগী দেখেছিলেন, এই বছর কি অবস্থা, এরকম কোনো? তো গত বছরের তুলনায় এই বছরের একটা জিনিস হলো, because of this COVID infection, we see a lot of kids with their fever, cough, diarrhea. Otherwise they're fine, fever, cough, diarrhea নিয়ে কমপ্লেইন করতেছে। আমরা তো গত এপ্রিল মে 2 মাস তো আমরা ডাইরেক্টলি অফিসে কোনো পেশেন্ট দেখি না, হসপিটালও আমরা পেশেন্টগুলি এগুলিকে আনলেস হসপিটাল অ্যাডমিশন না হলে, ইমার্জেন্সিতে না করলে আউট পেশেন্ট ওরা দেখছে না এইসব কেসগুলি, যেহেতু সাসপেক্টেড কোভিড হতে পারে, সেজন্য সবাইকে হেলদি কিডসে এক্সপোজার না করার জন্য। তো এটা কিন্তু কমনলি আমরা দেখছি অনেক বেশি। আমরা এরকম ডায়রিয়া পেশেন্ট দেখতাম যখন বাচ্চারা ওই সামার ভ্যাকেশনে যেত, ভ্যাকেশন থেকে ফিরে আসলে ট্রাভেলার্স ডায়রিয়া নিয়ে আসতো, অথবা ফ্লু লাইক সিম্পটম যাচ্ছে না, কিন্তু they are getting sick. So it's most probably related to the current situation. So commonly stomach pain, fever, diarrhea, rarely is skin rash. তো এই সময়টা আপনারা শিশুদের কি পরামর্শ দিবেন যে এই সময়টা তাদের খাবার এবং চলাফেরা সবকিছু মিলিয়ে? এই সময় অ্যাডভাইস তো প্যারেন্টসকে অ্যাডভাইস করি আমরা, আর বড় বাচ্চা যদি হয় তাদেরকে অ্যাডভাইস করা হয়, মানে টিনেজার তাদেরকে। তো প্যারেন্টস যারা ইয়াঙ্গার এজ গ্রুপ 5 বছর 6 বছর বাচ্চা, স্মল বেবিদের ব্যাপারে প্যারেন্টসকে বলি যে প্রোটেকশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট দ্যান এনিথিং এলস। প্রোটেকশন যেটা আমরা ডিসকাস করলাম আগে, প্রোটেকশন প্রিভেনশনের জন্য বাচ্চাকে যেন এক্সপোজ করা, প্রিভেন্ট করা, এর জন্য যেতে না যাওয়া, ক্রাউডিং এর মধ্যে যেন না যায়। আর কোনো কারণে যদি বাচ্চার কোনো সিমটম হয় মনে হচ্ছে, ইমিডিয়েটলি ডক্টরস অ্যাডভাইস নেওয়া। যে আরেকটা জিনিস হলো, যেগুলো ইমোশনাল প্রবলেম বাচ্চাদের হচ্ছে, এটার জন্য তাদেরকে অ্যাডভাইস দেওয়া। যারা টিনেজার তারা কিন্তু অনেক বেশি, মানে যেমন আজকে আমাদের একটা পেশেন্ট 18 years old কিড, সে বলছে আমার চেস্ট পেইন হচ্ছে, আমার ব্রিদিং প্রবলেম হচ্ছে, বিকজ বেসিক্যালি সে অ্যাংজাইটি, তার খুব স্ট্রেস এন্ড অ্যাংজাইটি হচ্ছে খুব বেশি। ওরা বুঝতেছে মানুষ মারা যাচ্ছে, সে কখন আবার মারা যাবে, কে তার প্যারেন্টস কখন মারা যাবে, দ্যাটস ইজ দে আর হ্যাভিং অ্যাংজাইটি। তো এটার জন্য খুব ইম্পর্টেন্ট থিং হলো তাদেরকে মোরাল সাপোর্ট দেওয়া। মোরাল সাপোর্ট যদি ডাইরেক্টলি দিতে না পারলে ফোনে দেওয়া যায়, অথবা ভিডিও চ্যাট করে তাদেরকে সাপোর্ট দেওয়া। কারণ এই টিনেজাররা কিন্তু প্যারেন্টস এর কথা কেউ আপনি শুনে না। সো এইদেরকে মেইন পার্সন হলো তার ফিজিশিয়ান, তার ফ্রেন্ড আর টিচার, এই তিনজনকে সাথে তারা কমিউনিকেশন খুব ভালো করে। সেজন্য যে সোর্সে যাকে ভেবে সাপোর্ট দেওয়া যায় দেওয়া। সো এই জন্য ইমোশনাল সাপোর্টটা ভেরি ইম্পর্টেন্ট ফর টিনেজার্স। আর টিনেজাররা এদেরকে, আর তারা আবার কিন্তু বাসায়ও বেশিক্ষণ থাকতে চায় না, এখন তো লকডাউন, স্টে ফর হোম। এই জিনিসটার জন্য তাদেরকে বোঝানো উচিত ওয়াই উই আর আস্কিং ফর টু স্টে হোম। সো আমি যদি এখন বলি যে তুমি যাও না, তোমার করোনা ভাইরাস হবে, দে উইল নট লিসেন। তাদেরকে বলতে হবে আমি তোমাদেরকে কতগুলো ওয়েবসাইট দিচ্ছি, রিড দ্যাট ওয়েবসাইট, ওয়েবসাইটে গিয়ে তুমি পড়ো, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড। এটা অনেক ভালো কাজ করে। যে আমি বলি cdc.org এ যাও, cdc.org আমাদের আমেরিকান ইনফেকশাস ডিজিজ কন্ট্রোল করে, রাইট? cdc.org এ গেলে ওখানে গাইড আছে, প্রিভেনশন আছে, ওগুলি পড়ার পরে দে আন্ডারস্ট্যান্ড, ও রাইট। তো এমনি যদি আমি বলি ওটাতে কোনো ওরা শুনে না, সেই জন্য অনেক সময় ওয়েবসাইট গুলি দিতে হয় ওদেরকে। আরেকটা আমরা ওয়েবসাইট দিই AAP.org, আমাদের আমেরিকান একাডেমি পিডিয়াট্রিক্স এর ওয়েবসাইট। এগুলি যখন ওদেরকে দিই, ওরা এটা লিসেন করে, দেন এটা ফলো করে। আর খাবারের বিষয়টা এই সময় কি খাইতে বলবেন? খাওয়ার ব্যাপারে বলি যে আমরা প্ল্যান্টি অফ ফ্লুইড ইনটেক করা, হাইড্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোনো কারণে যদি থ্রোটে পেইন হচ্ছে মনে হয়, বারবার পানি খাওয়া, ওয়ার্ম ওয়াটার খাওয়া। তারপরে ইমিউনিটি বুস্টিং এর জন্য আমরা বলি ফ্রুটস আর ভেজিটেবল খাও, এক্সারসাইজ করা, রাইট? এন্ড দেন ভিটামিন ডি, সি এন্ড জিঙ্ক খাওয়ার জন্য আমরা বলতেছি। জাস্ট এটা অনেক আর্টিকেলে দেখা গেছে যে ইমিউনিটি বুস্টিং করে, আর প্লাস মাইল্ড এক্সারসাইজ। মাকসুদ, আপনি বাংলাদেশ নিয়েও কাজ করছেন, তো এই সময় বাংলাদেশের সাথে যোগাযোগ কতটুকু আছে এবং বাংলাদেশে এই অবস্থা কি অ্যাডভাইস দিচ্ছেন? আমরা বাংলাদেশে কতগুলি কাজ করি, সেটা হলো
আমার অর্গানাইজেশনটা হলো পিডিয়াট্রিক এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি ইন্টারন্যাশনাল গ্লোবাল হেলথ। বেসিক্যালি এই যে করোনা হওয়ার আগে আমরা এগুলি করতেছিলাম, এই কোনো একটা ইনফেকশন হলে কিভাবে মিনিমাম রিসোর্স আপনারা কিভাবে কাজ, করোনা ভাইরাস বাচ্চাটা যদি বাংলাদেশে ধরুন ইমার্জেন্সিতে আসলো, আমরা একটা ইয়াং ফিজিশিয়ান যদি সে না জানে কিভাবে ইভ্যালুয়েশন করবে, যে বললাম ABCD, যেটা না জানে সে কেমনে সে ইভ্যালুয়েশন করবে, কিভাবে বুঝবে যে বাচ্চাটা স্টেবল আর আনস্টেবল। তো ওগুলোর জন্য আমরা, কারণ একটা বাচ্চা যদি অক্সিজেন কমে যায় 10 মিনিটের মধ্যে যদি আপনি রিসাসিটেশন না করেন, পার্মানেন্ট ব্রেন ড্যামেজ হয়ে যাচ্ছে। ব্রেন ড্যামেজ হয়ে যদি আইসিইউতে যায়, ইন্টিউবেট করে রাখলে এটা তো কোনো বেনিফিট নাই। এই জন্য আমরা বলি যে প্রাইমারি লেভেলে কিভাবে আপনি মিনিমাম রিসোর্সে একটা লোককে অক্সিজেন দিয়ে বাঁচা রাখবেন যতক্ষণ পর্যন্ত ফার্দার ইয়েতে না যায়। সেগুলো আমরা ট্রিটমেন্ট জন্য কতগুলো ট্রেনিং প্রোগ্রাম করি বাংলাদেশে, ওরা বলে CPR প্রোগ্রাম। CPR করি আমরা বাচ্চাদেরকে, বিশেষ করে ইয়ং ফিজিশিয়ানদেরকে আমরা ট্রেনিং দিই, হ্যান্ডস অন ট্রেনিং। কমিউনিটি লেভেলে আমরা এডুকেশন দিচ্ছি, লাইক স্কুলের ছেলেমেয়েদেরকে এডুকেশন দেওয়া, এই হেলথ এডুকেশন, এটা এই বিভিন্ন ধরনের হেলথ এডুকেশন নিয়ে আমরা শুধু বলি না যে এই প্যাম্পলেট দিচ্ছি না, হাতে কলমে শেখানো। স্কুলের টিচারদেরকে আমরা শিখাচ্ছি যে আপনার স্কুলের বাচ্চাদেরকে কিভাবে হেলথ মনিটরিং করবেন। এটার জন্য আমরা গাইডলাইন দিয়ে দিচ্ছি বাংলাদেশে প্রত্যেকটা আমাদের আন্ডারে যেসব স্কুলগুলো আছে স্কুলদেরকে আমি স্কুলের টিচারদেরকে এবং সিনিয়র স্টুডেন্টদেরকে ট্রেনিং দিচ্ছি কিভাবে ইয়ং বাচ্চাদেরকে রেগুলার ট্রেনিং। মাকসুদ এটা কি আপনার বাংলাদেশ সারা দেশেই নাকি কিছু কিছু সিলেক্টেড এলাকায়? আমরা বাংলাদেশ সারা দেশে করছি। আমরা এখন কারেন্টলি করতেছি, আদার অর্গানাইজেশনের সাথে কাজ করছি। একটা হলো ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ, এটা ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ, ওরা কাজ করে স্কুলের এডুকেশন নিয়ে, ওদের সাথে আমরা হেলথ এডুকেশনতে কাজ করছি। আমরা ডিস্ট্রেস চিলড্রেন ইন্টারন্যাশনাল বলে একটা অর্গানাইজেশন, ওদের সাথেও কাজ করছি। ফাউন্ডেশন আছে কক্সবাজারে, ওদের সাথে কাজ করছি। ওই সারা বাংলাদেশে এখন রিসেন্টলি আমরা কাজ করতে রোটারি ইন্টারন্যাশনাল সাথে। এখানে করোনার সময় স্পেশাল কোনো কিছু করছেন কিনা? করোনার সময় আমরা বিভিন্নভাবে সাপোর্ট দিচ্ছি, এডুকেশনাল সাপোর্ট দিচ্ছি বাই ওয়েব বেস, জুম করে বিভিন্ন লেভেলে আমরা এডুকেশনাল অ্যাক্টিভিটিস গুলি করছি। অন টপ অফ দ্যাট উই আর ডোনেটিং, ডোনেশন দিচ্ছি ফর ইকুইপমেন্ট কেনার জন্য, PEP কেনার জন্য বিভিন্ন অর্গানাইজেশনকে দিচ্ছি। এখানে দিচ্ছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে আমরা দিলাম, নিউ ইয়র্ক সিটিকে আমরা সাপোর্ট দিলাম, তারপর আমরা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনকে আমরা সাপোর্ট দিচ্ছি আমার অর্গানাইজেশন থেকে। তো এইভাবে আমরা বিভিন্ন লেভেলে বিভিন্নভাবে যেভাবে চাচ্ছি সেভাবে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। আমরা এখানে যারা ইয়ং ফিজিশিয়ান যারা বাংলাদেশ থেকে ইমিগ্রেশন নিয়ে আসছে, যারা জবের জন্য হান্টিং করে, তাদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি, তাদেরকে এডুকেট করছি, তাদেরকে অপরচুনিটি দেওয়ার জন্য বিভিন্ন লেভেলে আমরা লিঙ্ক আপ করার চেষ্টা করি। দিস আর অল আর আওয়ার। এবং আমাদের কমিউনিটি লেভেলে এখানে যারা এই বাংলাদেশের ইমিগ্রেন্ট, ধরেন জ্যাকসনাইট, জামাইকা, এদের ওদেরকে আমরা হেলথ এডুকেশন দিচ্ছি বাই থ্রু দ্য মস্ক অর থ্রু আওয়ার অফিস। অফিস থেকে মান্থলি আমরা একটা প্যারেন্টসদেরকে ডাকি অথবা ফিজিশিয়ানদের ডেকে ডায়াবেটিক, তারপর ব্লাড প্রেশার কিভাবে মেনটেন করবেন, কিভাবে আপনার বাচ্চার নিউট্রিশনাল মেনটেন করবেন, একটা নিউবর্ন হয়েছে নবজাত ছেলেকে, বাচ্চাটাকে কিভাবে আপনার হ্যান্ডেল করবেন, এইগুলি শেখানো হয়। প্লাস ওই বাচ্চাদেরকে কোনো একটা মা যদি নতুন মা, তার বাচ্চার যদি কোনো কারণে যে হঠাৎ করে যদি এই কিছু একটা খেয়ে ফেলে অ্যাক্সিডেন্টাল, এটার জন্য উনি কি করতে পারে, ইমিডিয়েটলি 911 আসার আগে কি করতে পারে সেটা। আমি একটা এক্সাম্পল দিই, মাকে আমি শিখাইছিলাম যে আপনার বাচ্চা যদি হঠাৎ করে একটা কিছু খেয়ে ফেলে, সোয়ালো করে, আপনি এটা কিভাবে বাইর করবেন, এটা আমরা ট্রেনিং দিছি, খেয়ে দেখায়। এই মার বাচ্চাটার বয়স তখন 13 মাস বয়স, পাশের বাসায় গেছে, বেড়াতে গেছে, ওখানে প্লাস্টিকের ফুল আছে না, ফুল খেয়ে ফেলছে, ও পুরো অক্সিজেন বন্ধ, যেটা শ্বাস বন্ধ। তো হঠাৎ করে তার মনে পড়ছে আমি কিভাবে তার ট্রেনিং দিয়েছিলাম, পরে বাচ্চাটার ফ্লাওয়ারটা বেরিয়ে আসছে। মানে ট্রেনিংটা কি দিয়েছিলেন সেখানে? ওখানে হলো কলেজ CPR মানে কিভাবে আপনি পাম্প করে কিভাবে এটা বাইর করবেন।
তো যদি এটা বলেন একদিন হয়তো আমি দেখাতে পারবো ইয়েতে ইয়ে করে। সো এই মাটা এসে যখন একটা বললো, তো আমি সাথে আমার অফিস স্টাফদেরকে বুঝে দেখ শুনো কি বলবো, আপনি এই যে একটা, এটাই তো আমাদের সাকসেস, তাই না? এটা একটা বাচ্চাটা সেভ হলো। তো এই জন্য আমার মনে হয় আমরা বিভিন্ন লেভেলে আমাদের সমাজে যদি এডুকেশনটা যদি দেওয়া যায়, তাহলে ফিজিশিয়ানের ওয়ার্কলোডটা কমে যাবে। দেখবেন যে আমাদের বাচ্চাদেরও আর্লি ডিটেকশন হবে, আমাদের ওই মানে সিকনেসটাও কম হবে। কারণ মা ওদেরকে এডুকেশনটা ভেরি ইম্পর্টেন্ট। তোমার সাথে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ, আপনার ওই নিউজ মিডিয়াকেও ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এখানে শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।